আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি বেসামাল প্রেম লেখনীতে জান্নাতুল নাইমা, পর্ব সংখ্যা ২৬। ভোরবেলা মাহেরকে ডেকে তুলল সূচনা। চোখ দুটো খুলল, উঠে বসলো মাহের। তাই সে নম্র সুরে বলল, আজ আপনার ফার্স্ট ক্লাস আসে না? মাথা নাড়ায় মাহের। ধীরে সুস্থে উঠে বসে চিন্তারিত কণ্ঠে বলল, সূচনা, কয়েক মাস পরই হৈমির এসএসসি। আপনি রুদ্রের সাথে কথা বলে ওর বইপত্রগুলো পাঠানোর ব্যবস্থা করুন। ইস, বড্ড মায়া হলো সূচনার। মানুষটা বোনকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ভুগছে। ঘুম ভাঙতে বোনকে নিয়ে চিন্তা ভাবনা। সে ভরসা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি ভাইয়াকে ফোন দিব আজ। সব খবর নিয়ে কথা বলে আপনাকে জানাবো। এবার উঠুন, আমি কফি বানাই গিয়ে। রান্নাঘরে যেতেই দেখলো হামিদা সবজি কাটছে। সূচনা অবাক হয়ে বলল, এ কি মা, আপনি উঠেছেন কেন? আপনার শরীর খারাপ, রেস্ট করুন, আমি সব করে নেব। হামিদা নিজের মতো সবজি কাটতে লাগলো। সূচনা কণ্ঠে তার কর্ণপ্রহরে পৌঁছেছে কিনা বোঝা গেল না। সূচনা কয়েক পল সময় নিয়ে চুপচাপ শাশুড়ির দিকে তাকিয়ে রইল। ধুরো ধুরো বুকে চাপা নিঃশ্বাস ফেলে মাহিরের দিকে কফি বানিয়ে দিল। বলল, ওনাকে কফি দিয়ে আসছি আম্মা। মাহেরকে কফি দিয়ে সূচনা এলো রান্নাঘরে। হামিদা সবজি কেটে ধুয়ে একটা বাটিতে মাছের টুকরো লবণ ছেটালেন। সূচনা পাশে দাঁড়িয়ে নরম সুরে বলল, মা, আপনাকে চা করে দেই, আপনি খান, রান্নাটা আমি করে ফেলি। বিয়ের পর থেকে বেশিরভাগ সূচনায় রান্না করে। যেহেতু আজ ভার্সিটিতে তার ক্লাস নেই সেহেতু তার করার কথা, কিন্তু হামিদা তার সাথে না কথা বলল, না কোনো কাজে হাত লাগাতে দিল। সূচনা তবুও সরল না। শাশুড়ির পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে হামিদা বলল, তোমার উপস্থিতিতে আমি খুশি নেই, বুঝতে পারছো না? আর কিছু বলতে হলো না। চোখ দুটো টলমল করে বুক ভার হয়ে গেল সূচনার। ধীরে ধীরে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো সে। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। ওনার কোণা দিয়ে সে অশ্রু মুছে মাথা নিচু করে রুমে গেল সে। মাহের তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালিতে ভেজা চুল মুছতে ব্যস্ত। সদ্য গোসল হয়ে সেরে এসেছে সে। সূচনা এই সময় রান্নাঘরে ভীষণ রকম ব্যস্ত থাকার কথা, তাই তার উপস্থিতি দেখে ব্রুকুচকে তাকালো মাহির। বলল, ফিরে এলেন কেন? সূচনা জোরপূর্বক হাসি টেনে অযথা বিছানা ঠিক করতে করতে বললেন, মা রান্না করছে। তোয়ালে রাখা সেন্ডু গেঞ্জি পরল মাহের। সূচনার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে এগিয়ে এলো। বলল, মায়ের শরীর খারাপ সূচনা, আপনি তাকে রেস্ট করতে বলুন গিয়ে। মাথা নিচু করে জবাব দিল সূচনা, বলেছিলাম শুনেননি, একে নিয়ে আর পারি না, আপনি যান, হেল্প করুন। মাহেরের কাবার থেকে শার্ট বের করতে উদ্যত হলে আবারও পেছনে তাকায়। নতমতায় ঠাই বসে সূচনা কিঞ্চিৎ বিরক্ত হয়ে বলল, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? ভেতরের কান্নাগুলো হঠাৎ উগরে দিল সূচনা। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে দিল সে। মেয়েটা ভীষণ নরম প্রকৃতির, শান্তশিষ্ট, নরম এবং সুন্দর মনের মানুষ সে। সারা জীবন কাছে সবার থেকে স্পেশাল একটা যত্ন পেয়েছে। যত্নটা বেশি হওয়ার কারণে সে মাহারা মেয়ে। জীবনে কখনো মায়ের ভালোবাসা পায়নি, তাই সবাই একটু বেশি আদর ভালোবাসা দিয়েছে তাকে। এই শাশুড়ি মা, সে শুধু শুধু শাশুড়ি নাকি, সে তো তার মা। বিয়ের করে এ বাড়িতে আসার পর থেকে এ মায়েরও কম ভালোবাসা পায়নি। এই মায়ের ভালোবাসা পাওয়ার লোভে সর্বপ্রথম এ বিয়েটাতে রাজি হয়েছিল সে। মাহিরের মতো চমৎকার মানুষটার সঙ্গে তো অনেক করে পরিচয় ঘটেছে, কিন্তু হঠাৎ সে মায়ের অযত্ন মাখা আচরণ পেয়ে হজম করতে কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে না বুঝি? হচ্ছে তো, ভীষণ কষ্ট। এই কষ্টের কথা কিভাবে বলবে মাহেরকে? আচমকা সূচনার কান্নায় হতভম্ব হয়ে গেল মাহের। পাশে বসে আহত চোখে তাকালো সে। বলল, কি হয়েছে সূচনা, আপনি ঠিক আছেন? দেখি, এদিকে ঘুরুন। মেয়ে, কি হয়েছে বলুন আমায়। দোহাতে সূচনার কাঁধ ধরে নিজের দিকে ঘোরালো মাহের। সূচনা সহসা কান্না থামিয়ে দিল, মাথা নাড়িয়ে বলল, কিচ্ছু হয়নি, কিছু হয়নি। দুহাতে চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে যাওয়ার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। ক্ষণে ক্ষণে চোখ দুটো লাল হয়েছে টলমল। মাহের রুদ্ধশ্বাস ছাড়ল। দুই হাতে আজরে সূচনার কোমল গাল দুই চেপে ধরে ধীর স্বরে বলল, কি হয়েছে? মা কিছু বলেছে? সূচনা সামনে মাথা নাড়িয়ে বলল, না না। সত্যি বলবেন নাকি মাকে গিয়ে জিজ্ঞেস করব কিছু বলছেন কিনা? আতকে উঠল সূচনা, ঘন ঘন মাথা নেড়ে বলল, প্লিজ না। মায়ের আদরের ঠোঁট সূচনার ললাটে ছুঁয়ে দিল। বলল,
তাহলে আপনি এই কান্নার কারণটা শেয়ার করুন। মা মনে হয় আমার উপর রেগে আছে। মৃদু হাসলো। মাহের বলল, তা আছে, কিন্তু বিনা দোষে। সূচনা নিশ্চুপ হয়ে মাথা নত করেই বসে রইল। মাহের পুনরায় তার গাল দুটো আগলে ধরে বলল, কি বলল? আমার উপস্থিতি সে সহ্য করতে পারছে না। ঠোঁট কামড়ে কান্না আটকায় সূচনা। মাহের প্রচণ্ড খারাপ লাগলো এবার। কোনো মানে হয়? এই মেয়েটাকে কষ্ট দিয়ে গেলাম। দোহাতে বুড়ো আঙুলের চোয়াল বেয়ে চলা অশ্রুপানি মুছে বলল মাহের। রাগ করে বলেছে, সত্যি সত্যি বলেনি। মেয়ের রাগ ছেলের উপর দেখাচ্ছে। আপনি এটা নিয়ে কাঁদবেন না প্লিজ। যদি আমার বাড়ি থেকে চলে যেতে বলে উনি, তো আমার সহ্য করতে পারছেন না। অবাক হয়ে মাহের বলল, আশ্চর্য, এটা বলবে কেন? আরে বাবা, বউ আপনি আমার। বেশি ভাবছেন, সেরকম কিছু বলবেন না। ভয় পাচ্ছেন কেন? শেষ প্রশ্নটা করে হেসে ফেলল মাহের। উঠে দাঁড়িয়ে মাথা চুলকে বলল, মাঝে মাঝে আপনি সত্যি বাচ্চা হয়ে যান, একদম অবুঝ। অভিমানী মুখে সূচনা উঠে দাঁড়ালো। কাবাডি দিয়ে এগিয়ে গিয়ে কপাট খুলে মাহের জন্য শার্ট কোট বের করে বিছানা রাখলো। মাহের তার কার্যকলাপ দেখে স্থির হয়ে বলল, কি এত ভাবছেন বলুন তো? মুখে দেখেই তো বোঝা যাচ্ছে কেন কি গভীর চিন্তায়। কিচ্ছু না। স্নান মুখে কথাটা বলে পাশ ফিরতে চাইল সূচনা, কিন্তু মায়ের চট করে ধরে ফেলে দু হাতে কোমর জড়িয়ে মুখোমুখি করলো ওর। সূচনা থতমত খেয়ে গেল। ঢোক গেলে বলল, আমি ঠিক আছি মাহের। একদম ঠিক নেই আপনি। কি ভাবছেন বলুন? মুখ ফুসকে সে বলে ফেলল, আমার খুব ভয় হচ্ছে আপনাদের হারিয়ে ফেলার। ভয়টা অযথা। আমরা বিয়ের মতো একটা সম্পর্কে জড়িয়ে আছি। আপনি এটা বুঝতে পারছেন না কেন? হঠাৎ এত অবুঝতা কেন? মা একটু রাগ দিয়েছে তাই? জানি না, জানতে হবে না। আসলে একটু আদর করে দেই, মন ভালো হয়ে যাবে। সারাদিন বসে আমাদের হারানোর ভয় না করে এই মুহূর্তে অনুভব করুন। কথাগুলো বলতে বলতে কোমর চেপে ধরে রাখা হাতটা সন্তর্পণে উপরে উঠল মাহেরের। এক হাতে সূচনার গালে স্পর্শ করে অপর হাতে ঘাড় চেপে ধরে নিজের পুরুষালী উষ্ঠজোড়া অন্তত দরদিভাবে কোমল অধর চুম্বন করল। নিমিষে শিউরে উঠল সূচনার সর্বাঙ্গ। চোখ বিয়ে পড়ল দুফোঁটা নোনা পানি। চা দেখে মাহের স্পর্শ গাঢ় হলো। অদ্ভুত এক অনুভূতিতে আবিষ্ট হলো মাহেরের পৃষ্ঠদেশে খামচে ধরল সূচনা। অমির হাতে একটি নোটপ্যাড আর কলম নিয়ে গম্ভীর মুখে বসে আছে রুদ্র। বলা হয়েছে নিজের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু লিখতে। একটু পর পর কেনাকাটা করতে বের হতে হবে সে। সব সময় সময় নিয়ে 10 মিনিট, অথচ 25 মিনিট পেরিয়ে গেছে, তার লেখা শেষ হয়নি। 15 মিনিট পার হলো। রুদ্র জিজ্ঞেস করলো, এত সময় লাগছে কেন? কি এত ভাবছো? তাড়াতাড়ি লিখো। আমি বেঞ্চি কেটে উত্তর দিয়েছে, শুনুন, সব কিছু তাড়াহুড়ো করবেন না। আমাকে দিয়ে বিয়েটা তাড়াহুড়োই করাচ্ছেন এবং ভেবে বসবেন না আমাকে দিয়ে আপনাদের সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। চোখ গরম করে চিবিয়ে চিবিয়ে রুদ্র বলল, যতক্ষণ বকবক করছো ততক্ষণে অনেক কিছু লেখা যেত। হৈমি হকচকিয়ে গিয়ে চঞ্চলিত কণ্ঠে বলল, এই এই সব সময় মারতে আসবেন এমন ভাব দেখাবেন করবেন না। আমি তাড়াহুড়ো কিছু করতে পারি না, আর দরকারের সময় আমার মাথা কাজ করে না। একটু সময় নিয়ে লিখতি। কথা শুনে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো রুদ্র, দরকারে মাথা কাজ করবে কেন? অদরকারি সম্পদ তো তুমি। কি বলেন? আমি কিন্তু শুনেছি আমি অদরকারি সম্পদ। এত বড় অপমান! আপনি জানেন আমাকে ছাড়া আপনি আব্বুর ডাক শুনতে পারবেন না। আমি আপনার সবচেয়ে প্রয়োজনীয় সম্পদ, মাথায় রাখবেন। এই পর্যায়ে রুদ্র একটা কঠিন ধমক দিল। ব্যাস, হড়বড় করে সকল প্রয়োজনীয় জিনিসপত্র নাম পড়ে গেল তার। লিখতেও শুরু করলো এক এক করে সবটা। লেখা শেষে পুরো ফ্ল্যাটে হৈমিকে একা রেখে বাইরে থেকে তালাবদ্ধ ঘুরে গেল রুদ্র। শুরুতে হৈমি ভয় না পেলেও পরবর্তীতে ভীষণ ভয় পেতে লাগলো। তার মধ্যে মনে পড়লো রুদ্র দেওয়া সেই শর্তের কথা। রুদ্র তো বাবাই হতে চায় না, তাহলে সে কিভাবে প্রয়োজনীয় সম্পদ হবে? রুদ্র বাবা না হলে সে কি করে মা হবে? ছোটবেলা থেকে তার কত শখ মা হবে। সারা জীবন পুতুলদের মা হয়ে পুতুলকে মেয়ে বানিয়ে কাটিয়ে দিল। এবার তো বিয়ে হয়েছে, রক্ত মাংসে মানুষে ঘোরা মানুষদের মা হতে পারবে। রুদ্র যাই বলুক, সে পুরুষ মানুষ, একবার না একবার ঠিক কাছে আসবে। আর কাছে আসা মানে তার শর্ত ভাঙা। রুদ্র যদি কাছে এসে তার শর্ত ভাঙে, সেও কনসিভ করে রুদ্র শর্ত ভেঙে দেবে। উফ, দারুণ বুদ্ধি!
তাছাড়া টিশার কাছে শুনেছে বিয়ের কটা মাস ওর স্বামী ওকে কাছে টানেনি, পরবর্তীতে দিব্যি কাছে টেনে বাচ্চার মা বানিয়ে ফেলেছে। কদিন পরেই তার কোল আলো করে বাচ্চা আসবে। এখন ভাবনা চিন্তার মাঝে এক একটি বড়সড় দোয়া করলো, হে আল্লাহ, টিশার যেন একটা ছেলে হয়, যাতে আমার মেয়ে ওর ছেলের কাছে বিয়ে দিতে পারি। বিয়ে হয়ে খালাতো ভাই জামাই, আর খালাতো বোন হবে বিয়ান। ব্যাপারটা খুবই দারুণ। সকাল থেকেই খাবার এনে খাওয়া হয়েছে। দুপুরে বাইরে খাবার কিনে বাসায় ফিরল রুদ্র। শহরের একজন বিশ্বস্ত কাজের লোক পাওয়া খুবই কঠিন। রুদ্র একজন কাজের মহিলা বা মেয়ের প্রয়োজন পেয়েছে কয়েকটা, কিন্তু বিশ্বস্ত নয়। যেহেতু বিষয়টা হৈমি জড়িয়ে, সেহেতু বেশ ভেবেচিন্তে মেয়ে ঠিক করতে হবে। যা হাবাগোবা বউ তার, একে যে কেউ মুহূর্তেই কিনে বেচে দিলেও টের পাবে না, তাই তো রিস্ক। পনির ঝিনুক এক গাড়ি ভর্তি কেনাকাটা করে সব ড্রয়িং রুমে রেখে চলে গেল। রুদ্র ফ্রেশ হয়ে হৈমিকে প্রশ্ন করলো, তুমি রান্না পারো? হৈমি ভীষণ উৎসুক হয়ে বলল, ভাত পারি, ডিম ভাজি পারি, আর নুডলস, চা, কফিও পারি। রুদ্র বুক কুঁচকে বলল, এগুলো 4 বছরের বাচ্চারাও পারে। আমি জিজ্ঞেস করেছি, মানুষকে রেঁধে বেড়ে খাওয়ানোর মতো যোগ্যতা তোমার আছে? আপনি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? বিরক্ত হয়ে রুদ্র রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। বলে গেল, গোসল করে নিজের পোশাকগুলো পরে নাও, কার্টুনের বেশ দ্রুত ছাড়ো। আতকে উঠে হৈমি বলল, আপনি আমাকে কার্টুন বললেন? বিকেলের দিকে বেডরুমে হৈমিকে আটকে রাখা হলো 2 ঘন্টা। 2 ঘন্টা পর তাকে বদ্ধঘর থেকে বের হওয়ার পারমিশন দিল রুদ্র। হৈমি কতক্ষণ চেঁচামেচি করলো, বকাঝকা করলো রুদ্রকে, পাশাপাশি ফ্ল্যাট জুড়ে ঘুরেঘুরি করলো। 1 মিনিটও স্থির হয়ে থাকতে পারল না মেয়েটা। রুদ্র রুমে বসে ফোনে জরুরি কথায় ব্যস্ত। হৈমি তার থেকে খুব একটা পাত্তা এ মুহূর্তে পাচ্ছে না, তাই সে মহা বিরক্ত হলো। রুম ছেড়ে বেরিয়ে পাশের রুমে খোলা দরজার পানে কতক্ষণ তাকিয়ে রইল। রজনীগন্ধার ফুলের ঘ্রাণ পাচ্ছে সে, কিন্তু ফুল কি করে এলো? কৌতূহলী হয়ে পাশের রুমটায় পা বাড়ায়, আর গিয়ে যা দেখলো, এতে তার শরীরে অদ্ভুতভাবে কেঁপে উঠল। হায় হায়, এ তো ফুল সুশোভিত বিছানা, বাসর ঘরের মতো। ও আল্লাহ, আজ তার বাসর রাত হবে নাকি? হায় হায়, হৃৎপিণ্ড তো ছটফট করে উঠছে। সহসা বুকের বাঁ পাশে হাত চেপে ধরল হৈমি। অদ্ভুত এক অনুভূতিতে গলা শুকিয়ে গেল তার। ঢোক গেলে বিড়বিড় করে বলল, বেয়াই মশাই, ধুরি বেয়াই ওরফে হাজবেন্ড মশাই, আমি কিন্তু একটু ভয় পাচ্ছি না। এটা পর্ব 27। ড্রয়িং রুমে স্তম্ভিত হয়ে বসে আছে হৈমি। ক্ষণে ক্ষণে তার হৃদযন্ত্রটা লাফিয়ে উঠছে। এক ছোটে পালিয়ে যেতে মন চাচ্ছে দূরে কোথাও, কিন্তু কোথায় যাবে? তার কি আর কোথাও ঠাঁই হবে? একজন গোমরামুখ রাক্ষসের বউকে কে ঠাঁই দেবে? আর আম্মু তো বলেই দিয়েছে সে তার কাছে মৃত। মায়ের বলা এই কথা মনে পড়ে এতক্ষণে হওয়া অনুভূতি মিয়ে গেল। মুখটা থমথমে হয়ে গেল আচমকা, বুকটা ভার হয়ে কান্না পেল খুব। রুদ্র ফোন কানে ড্রয়িং রুমে সে তীক্ষ্ণ চোখে হৈমির দিকে তাকালো। ফোনটা এগিয়ে দিয়ে বলল, সূচনার সাথে কথা বলো। সূচনার নাম শুনতে তড়াৎ করে ফোনটা নিয়ে নিল সে। কানে দিয়ে একের পর এক প্রশ্ন শুরু করলো। ও ভাবি, তুমি ফোন দিয়েছ? আম্মু ফোন করতে বলেছে তাই না? আমি তো জানি আম্মু আমার উপর খুব বেশিক্ষণ রেগে থাকতে পারে না। আর ভাইয়া, সেও কি রাতে ঘুমাতে পারেনি তাই না? ইস, ভাইয়াকে কি যে টেনশন করে আমাকে নিয়ে। ও ভাবি, তুমি আম্মু আর ভাইয়াকে টেনশন করতে না করে দিও। ও ভাবি, তুমি একটু আমার হয়ে সরি বলে দিও ওদের প্লিজ। হৈমি, হৈমি, শান্ত হও। আমরা সবাই তোমাকে খুব মিস করছি, তুমি চিন্তা করো না। কেউ তোমার উপর রেগে নেই, শুধু একটু অভিমান করে আছে। এটাও ঠিক হয়ে যাবে। তুমি একটু ওনাকে বলো আমাকে বাড়ি দিয়ে আসতে। এখানে আমার ভালো লাগছে না। মানুষ নেই, আলো নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। উনি যেমন গুমট, এই বাসাটাও গুমট, দম বন্ধ লাগে আমার। আচ্ছা আচ্ছা বলবো। এবার খুশির খবর শোনো, তিশার ছেলে হয়েছে। মার মাহের এখন হসপিটালে। একটু পর মাহের আমাকে নিতে আসবে। তিশার বাবুর ছবি তুলে পাঠিয়ে দেব তোমাকে। চোখ বড় বড় করে এক লাফিয়ে উঠল হৈমি। তিশার বাবু হয়েছে, ছেলে বাবু। খুশিতে লাফাতে শুরু করলো মেয়েটা। সূচনা বলল, আচ্ছা এবার রাখি, তুমি ভালোভাবে থেকো, মন খারাপ করো না। এদিকে সব ঠিক আছে। মনে করো তোমার বিয়ের পর ঢাকা বেড়াতে গিয়েছো কেমন? সূচনা ফোন রেখে দিল। অতিরিক্ত খুশিতে হৈমির হাত পা কাঁপছে। রুদ্র ফোন নিতে হাত বাড়ালে সেও ফোন দিল না। রুদ্র জোরপূর্বক ফোন নিতে চাইলে সে হাতের ফোন হাতে পেছন দিকে নিয়ে গেল। বাচ্চাদের মতো করে বলল, দিব না, বাবুর ছবি দেখবো আমি।
রুদ্র নিরাশ হয়ে রুমে চলে গেল। কয়েক মিনিট পরেই বেজে উঠল কলিং বেল। হৈমি যখন রুদ্রের ফোন ঘাঁটতে ব্যস্ত, কলিং বেলের শব্দ পেয়ে রুদ্র বেরিয়ে এসে হৈমিকে আপাতমস্ত দেখল। পরনে সাদা রঙের লেগিংসের সাথে হালকা গোলাপি কামিজ, গায়ে ওড়না নেই তবে কোটি পরা আছে। ফলশ্রুতি চেস্ট স্ট্রাকচার বোঝা যাচ্ছে না, তবুও গম্ভীর স্বরে সে হৈমিকে আদেশ করল, রুমে গিয়ে ওড়না পরো। হৈমি চমকে তাকালো রুদ্রের দিকে। রুদ্র ব্যস্ত কণ্ঠে বলল, আমার বন্ধু আর তার ওয়াইফ এসেছে, মাথায় ওড়না রাখবে ওদের সামনে। হৈমি বুঝতে পেরে বাধ্য মেয়ের মতো রুমে গেল। রুদ্র তার জন্য এত এত শপিং করেছে, সেখানে ওড়নার সংখ্যা 22টা। 22টা ওড়না থেকে বেছে বেছে পরিহিত জামার সাথে মিলিয়ে হালকা গোলাপি রঙের একটা ওড়না বের করে মাথায় দিল। মনে প্রশ্ন ঘুরপাক খেল, রুদ্র কোন বন্ধু এসেছে? শুনেছে পনিরা ঝিনুক টাঙ্গালের রওনা দিয়েছে, তাহলে এ বন্ধুকে? এই প্রশ্নের মাঝে আবারও মনে পড়ে গেল পাশের রুমটার কথা। আজ যে তার বাসর রাত। পুরো মুখশ্রীতে থমথম করতে লাগলো তার। ডাক পড়ল রুদ্র, হৈমি বাইরে এসো। ধীর পায়ে রুম থেকে বের হতেই দেখতে পেল পরিচিত মুখ। হ্যাঁ, ছেলেটার নাম আবির, রুদ্রর বন্ধু। আবির হাসি হাসি মুখে লম্বা এক সালাম দিল তাকে। আসসালামু আলাইকুম ভাবি। হকচকিয়ে গেল সে। সালাম ফিরে আবিরের দিকে পাশে তাকাতেই অবাক হলো। আবিরের পাশে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির পরনে অনেক সুন্দর একটি শাড়ি, হালকা গয়না সাজে হালকা দারুণ লাগছে। মেয়েটার হাসি হাসি মুখে বলল, কেমন আছো? আমি আদ্রিতা। রুদ্র বলল, আবিরের বউ। পরিচিতি পেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিল হৈমি, ভালো আছি, তুমি কেমন আছো? না মানে আপনি কেমন আছেন? রুদ্র ওদেরকে বসতে ইশারা করলো। ওরা বসলো। আদ্রিতা শান্ত এবং মিষ্টি গলায় বলল, আমাকে তুমি বলতে পারো, সমস্যা নেই। খুশিতে আধখানা হয়ে গেল হৈমি। রুদ্রকে চাপা স্বরে বলল, কিচেনে ফল কাটা আছে, ফ্রিজে জুস আছে, নিয়ে আসো। হৈমি মাথা নাড়িয়ে গেল। রুদ্র ওদের সঙ্গে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। বেশ অনেকটা সময় পেরিয়ে গেল, হৈমি এলো না। দেরি হচ্ছে বলে রুদ্র আবিরকে বলল, তোরা কথা বল, আমি দেখে আসি। কিচেনে গিয়ে সে দেখলো ট্রেতে কয়েক রকমের ফল কেটে রাখা। সে ফ্রিজ থেকে জুসের গ্লাসগুলো রাখলো, তারপর সেটা হাতে নিতে গিয়ে আবারও রেখে দিল। কয়েক পল তাকিয়ে থেকে কি যেন গভীর চিন্তা করলো। রুদ্র এসে তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু ধমক দিয়ে বলল, কি ব্যাপার, ইডিয়েটের মতো দাঁড়িয়েছ কেন? এই সামান্য কাজটুকু তুমি পারছো না? ট্রেটা অনেক ভারী, আমি নিতে ভয় পাচ্ছি যদি পড়ে যায়। উদাস গলায় হৈমি কথাটা বলে রুদ্র বিড়বিড় করে ওকে বকলো। এরপর নিজের ট্রে হাতে বেরিয়ে গেল। পেছনে পেছনে হৈমি এলো। আদ্রিতার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, অনেক ভারী ছিল, আমি আনতে পারছিলাম না। মুচকি এসে নিচু স্বরে আদ্রিতা আবিরকে বলল, সো সুইট, এই বাচ্চা টাইপ মেয়েটাকে কোথায় পেল রুদ্র ভাইয়া? আবির বলল, বন্ধু আমার 1 বছর পরে দেখলাম পিছলা খাইছে, কিন্তু কিছু তো স্পেশালিটি আছে। তা তো আছেই, অমিতাভ বচ্চন বা জয়া বচ্চনের মতো। ভয়াবহ রকমের ছ্যাঁকা খেয়ে হৈমে স্তব্ধ। বাকরুদ্ধ বিরসমুখী রুমে বসে আছে, কারণ কিছুক্ষণ পূর্বে সে জানতে পেরেছে বাসরঘরটা আবির ও আদ্রিতার। বিয়ের কটা দিন আদ্রিতার মাসজনিত কারণে আবিরের সঙ্গে বাসর হয়নি। যেহেতু তারা একে অপরকে পূর্ব পরিচিত, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, সেহেতু জোরাজোরি ব্যাপারটাও ছিল না। আনুষ্ঠানিক ঝামেলা শেষ হলো, আদ্রিতাও সুস্থ হয়ে উঠল। 4 দিন পর তারা আবারও ছুটি শেষ। দূরে কোথাও হানিমুনে যেতে পারবে না, তাই রুদ্র তাদের অফার করেছিল ঢাকায় বেড়াতে আসার জন্য। বাসনা হয় ঢাকাতে রুদ্র নিরিবিলি ফ্ল্যাটই হবে। অফারটি পছন্দ হয় আবিরে। তাছাড়া শুনেছে হৈমি রান্নাবান্না কিছু জানে না, একেবারে ইমেচুরের মেয়েটা। আর আদ্রিতা মেচুর, তার রান্নার হাত বেশ ভালো। যদি কটা দিন তারা এসে থেকে পাশাপাশি হৈমিকে আদ্রিতার বড় বোন হয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া যায়, মন্দ হয় না। তাই দুই বন্ধু মিলে প্ল্যান করে এসব আয়োজন করেছে। এসব শুনে হৈমির মনটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। এদিকে যেমন গোপন ভয় কেটেছে, অপরদিকে বড় দুঃখও পেয়েছে, কারণ তৃষার ছেলে হয়েছে, অথচ তার মেয়ের খবর নেই। মনে মনে হাসলো হৈমি। আসলে সে যতই দুষ্টুমি করুক, রুদ্রর সঙ্গে তার বাসর ব্যাপারটা ভাবলে ভয়ে 2-3 বার মরে যেতে ইচ্ছে করে। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে মনে মনে কয়েকবার শুকরিয়া জানালো উপরওয়ালাকে। সে রুদ্রকে চায়, অবশ্যই চায়, কিন্তু একটু রয়েস হয়ে। আগে নিজেকে তার জন্য প্রস্তুত করতে হবে। মানুষটার কঠিন হৃদয়ে একটু মায়া জাগাতে হবে। ভালোবাসা সে তো দুজনেরই আছে, শুধু মায়া আর বোঝাপড়া নেই।
রুদ্র কাউচে বসে ল্যাপটপে কিছু জরুরি কাজ করছিল আর একটু পর পর হৈমির দিকে তাকাচ্ছে। তার চোখ মুখ স্পষ্ট দুষ্ট হাসি খেলা করছে, কারণ হৈমির মনোভাব টের পাচ্ছে সে। ভাস্কর্যটা যে তার ভেবেছিল ঠিক বুঝতে পেরেছে সে। অনেকক্ষণ স্থবির হয়ে বসে থাকার পর রুদ্র হোয়াটসঅ্যাপে ঢুকলো হৈমি। সূচনা, বাবু আর টিশার অনেকগুলো ছবি পাঠিয়েছে, সেই ছবিগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এমন সময় কারো মৃদু কান্নার শব্দ শুনলো। কান খাড়া করতে বুঝতে পারলো পাশের রুম থেকে আসছে শব্দটা। ক্ষণকাল পেরোতে আবার শব্দটা মিয়ে গেল। রুদ্র পরিস্থিতি বুঝে হৈমির দিকে চোখ রাঙিয়ে তাকালো। মৃদু ধমক দিয়ে বলল, ওদিকে কি? নিজের কাজ করো। হৈমি ভ্রুকুচকে তাকালো রুদ্রের দিকে। সে পুনরায় নিজের কাজে মগ্ন হলো। বুঝে অ্যাটেনশন পেতে প্রশ্ন করলো, মনে হলো কেউ কাঁদছে। ভুল শুনেছ? না, ভুল শুনিনি, ঠিক শুনেছি। ল্যাপটপ অফ করে রুদ্র এগিয়ে এলো বিছানার দিকে। গম্ভীর স্বরে বলল, ওদের ফার্স্ট নাইট আজ, আশা করি ব্যাপারটা বোঝাতে হবে না। ফার্স্ট নাইট হলে কাঁদতে হবে কেন? এখানে কান্নার কি আছে? ঢং করে প্রশ্ন করলো হৈমি, অথচ সে সবই বুঝতে পারছে। বিয়ের পর একটি মেয়ের ফার্স্ট নাইট সম্পর্কে টিশা তাকে ভালোই জ্ঞান দিয়েছে। তবু রুদ্রের সঙ্গে মশকরা করলো সে, আর মশকরাকে অবুঝতা ভেবে অধৈর্য হয়ে গেল রুদ্র। চিবিয়ে চিবিয়ে বলল, এসো, কান্নার কারণটা তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাই। লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ল হৈমি। ভীত স্বরে বলল, এই একদম না, আমাদের মধ্যকার শর্তটা নিশ্চয়ই ভুলে যাননি। রুদ্র বিড়বিড় করে কি যেন বলে শটান হয়ে শুয়ে পড়ল। হৈমি এলোমেলো কিছু ঘোরাঘুরি করলো। রুদ্র চোখ বুঝে ঘুমিয়ে গেল নাকি? তার তো ঘুম পাচ্ছে না। সময় কাটাতে রুদ্রের ফোনটা নিল। স্ক্রিনে রুদ্রের ছবি ভেসে উঠতেই সে ছবিতে দৃষ্টি নিবদ্ধ রেখে গুনগুন করে গাইল, আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। বদ্ধ চোখ সহসা খুলে থ মেরে তাকিয়ে রইল রুদ্র। বলল, চুপচাপ এসে শুয়ে পড়ো। আমি চুপচাপ তার পাশে বসলো। বলল, একটা প্রশ্ন করি? রুকুজকে রাশভারী সরে রুদ্রর অনুমতি। হৈমি উৎসুক হয়ে তাকিয়ে প্রশ্ন করলো, শাবনূর বেশি সুন্দরী নাকি আমি? বিরক্তিতে কপাল কুঁচকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। কিউৎকাল তাকিয়ে রইল হৈমির মুখপানে। বিছানা থেকে মাফলার উঠিয়ে গলায় পেঁচে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ো। কোনো প্রকার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল বেলকনিতে। হৈমি মুখ ভার করে বসে রইল বিছানায়। বিড়বিড় করে আওড়ায়, কি একটা যন্ত্রমানব আমার জামাই হলো, একটু রসঘস নেই, ভাল লাগে না দ্যাত। নিমিষে চোখ দুটো টলমল। আকস্মাৎ রুদ্রের আগমন। সে কিছু বুঝে ওঠার আগেই দীর্ঘাকৃতি শরীরটা ঝুঁকে এলো তার উপর। হৈমি ঢোক চেপে বিছানায় দুহাত বার করে বিছানার দিকে কিঞ্চিত হেলে গেল। রুদ্র হৈমির দুপাশে দুহাতে ভর করে যতটা সম্ভব ঝুঁকে রইল। বরাবর কঠিন দৃষ্টিজোড়া, অন্যরকম ভাব, কি ভীষণ প্রগাঢ়তা ওই চোখ দুটো। হৈমির হৃদস্পন্দন বেড়ে গেল। সে স্পন্দনকে আরো বেশি কাঁপিয়ে তুলতে রাশভারী কণ্ঠে মাদকতার সুরে বলল, আমি কাকে বিয়ে করেছি, শাবনূর না হৈমি? চোখ বড় বড় করে কম্পিত কণ্ঠে হৈমি বলল, হৈমি। হৈমিকে? তাহলে কে বেশি সুন্দর হলো? এ পর্যায়ে হৈমির হাত পা শিউরে উঠল। মাথা ভনভন করছে তার। রুদ্র মুহূর্তের পরিবেশ অন্যরকম করে দিতে বাঁকা হাসল। গলায় ঝুলিয়ে রাখা দুপাশ দুহাত দিয়ে মাফলার টেনে ধরে বলল, যাকে অর্ধাঙ্গিনী করেছি নিশ্চয়ই সে। বাকিটুকু আর বলল না। নিজ দায়িত্বে বুঝে নেওয়ার ইঙ্গিত করে পুনরায় ব্যালকনিতে চলে গেল। ঘুম তারও আসছে না। অদ্ভুত এক অস্থিরতা শরীরের উপশিরায় শিরায় বিষিয়ে তুলছে। শ্বাসরোধ হয়ে আসছে। মস্তিষ্ক ওলট পালট হচ্ছে। অনুভূতিরা হয়ে পড়েছে বড্ড বেসামাল।